ভার্সিটির সবুজ চত্বরে নতুন শিক্ষার্থীদের আনাগোনা। রুদ্র চোখে মুখে কিছুটা নার্ভাসনেস নিয়ে ভর্তি প্রক্রিয়া শেষ করে ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করলো। তার পরনে সাধারণ জিন্স আর টি শার্ট, কাঁধে একটা পুরনো ব্যাগ। ধনী বাবার ছেলে হয়েও তার মধ্যে কোনো আড়ম্বর নেই। সে চুপচাপ চারপাশ দেখছিল, নতুন পরিবেশটা বোঝার চেষ্টা করছিল। ঠিক তখনই একদল জুনিয়র ছাত্রের দিকে চোখ গেল রিয়ার। তাদের মধ্যে একটি ছেলেকে দেখেই তার চোখ আটকে গেল। ছেলেটির চেহারায় একটা শান্ত অথচ দৃঢ় ভাব ছিল। সাধারণ পোশাকের মধ্যেও তার ব্যক্তিত্ব আলাদা করে চোখে পড়ছিল। রুদ্র একা দাঁড়িয়ে নোটিশ বোর্ডে কিছু দেখছিল, যেন নিজের জগতে মগ্ন। রিয়ার কেন যেন মনে হলো ছেলেটির মধ্যে অন্যরকম কিছু আছে। রিয়ার পাশে দাঁড়ানো তার বান্ধবী মিম খেয়াল করলো রিয়ার আনমনা ভাব। মিম জানে রিয়ার রাগী স্বভাবের জন্যে পুরো কলেজে তার একটা আলাদা পরিচিতি আছে। শিক্ষকরাও তাকে সমীহ করে চলে। কি রে রিয়া, কি দেখছিস অমন করে? নতুন ব্যাচের কাউকে শিকার বানানোর ফোন দিয়াচ্ছিস নাকি? ওই ছেলেটা কে রে? একা দাঁড়িয়ে কি দেখছে? কোনটা? ওই যে জিন্স টি শার্ট পরা, মনে হয় ইলেকট্রিক্যালে ভর্তি হয়েছে, ফার্স্ট ইয়ার হবে হয়তো। কেন রে, তোর কি মনে হচ্ছে? না তেমন কিছু না, জাস্ট মনে হলো ছেলেটার মধ্যে একটা অন্যরকম ব্যাপার আছে। পরের কয়েকদিন রিয়া ক্যাম্পাসে রুদ্রকে খুঁজে বেড়ালো। ক্লাস শেষে ক্যান্টিনে, লাইব্রেরির আশেপাশে কোথাও না কোথাও যদি ছেলেটার দেখা পাওয়া যায়। একদিন লাইব্রেরির সামনে রুদ্র যখন একটি বইয়ের জন্য অপেক্ষা করছিল, রিয়া সুযোগ বুঝে এগিয়ে গেল। তার পিছনে মিম এবং তার অন্য বান্ধবীরা ফিসফাস করছিল। এই যে ছেলে, জি আপু, আমাকে বলছেন? এখানের কে আছে যে আমি তাকে বলবো? তুমি কোন ডিপার্টমেন্টে ভর্তি হয়েছো? ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আপু, ফার্স্ট ইয়ার। ও জুনিয়র, নতুন এসেছো? কোনো অসুবিধা হচ্ছে না তো? ক্যাম্পাসটা তো বেশ বড়। না আপু, সব ঠিক আছে, ধন্যবাদ। কোনো হেল্প লাগলে বলবে কিন্তু। আমার ডিপার্টমেন্ট এখানেই, আর আমার নাম রিয়া। সিনিয়র হিসেবে সবসময় হেল্প করতে রাজি আছি, মনে থাকে যেন। জি আপু, মনে থাকবে। রিয়ার বান্ধবীরা রুদ্রের পোশাক এবং কথা বলার ভঙ্গি দেখে নিজেদের মধ্যে চাপা হাসি হাসাহাসি করছিল। দেখলি তো কেমন ভীতু? রিয়া শুধু নামটা বলল আর ও কেমন ঘাবড়ে গেল। রিয়া তাদের দিকে চোখ রাঙাতেই তো তারা পুরো চুপ হয়ে গেল। এখন তুমি যেতে পারো, কিন্তু কোনো সমস্যা হলে সরাসরি আমার কাছে আসবে, বুঝেছো? জি আপু। কথাটা শেষ না করেই রুদ্র দ্রুত পায়ে ওখান থেকে চলে গেল। রিয়ার বান্ধবীরা হেসে উঠল। কি রে রিয়া, তোর নতুন শিকার তো বেশ ভয় পেয়েছে মনে হচ্ছে। দেখ কেমন দৌড়ে পালালো। চুপ কর মিম, একদম ফালতু কথা বলবি না। ছেলেটা নতুন, একটু নার্ভাস হতেই পারে। কিন্তু রিয়া, তুই এত গম্ভীর হয়ে কথা বললি কেন? ও তো এমনিতেই ভয় পেয়ে যাবে। আমার কথা বলার ধরন এমনই, আর ভয় পেলে পাক, সিনিয়রদের সম্মান করতে শিখবে। তবে ছেলেটার মধ্যে কিছু একটা আছে, বুঝলি? ও হো, তার মানে আমাদের রাগী আপুর মনে কেউ জায়গা করে নিচ্ছে। রিয়া তাদের দিকে অগ্নি দৃষ্টি হানল, তারপর হুঙ্কার দিয়ে বলল। আর একটাও বাজে কথা বললে খবর আছে। এরপর থেকে রিয়া ক্যাম্পাসে রুদ্রের উপর কড়া নজর রাখা শুরু করলো। সে দেখতো রুদ্র কোথায় যায়, কার সাথে কথা বলে। রুদ্র যখন ক্যান্টিনে একা বসে খেত, রিয়া তার দলবল নিয়ে সেখানে গিয়ে হাজির হতো। এই যে জুনিয়র, একা একা কি খাচ্ছ? জি আপু, মানে আমি। বসো, আমাদের সাথে বসো। সিনিয়রদের সাথে বসে খেলে সম্মান বাড়বে। রিয়ার বান্ধবীরা রুদ্রের দিকে তাকিয়ে মুচকি হাসছিল। রুদ্র তাদের হাসি উপেক্ষা করে ধীরে ধীরে বসলো। কি রে ছোট ভাই, আমাদের আপুর সাথে বসতে ভয় লাগছে নাকি? রুদ্র কোনো উত্তর দিল না, মাথা নিচু করে তার খাবার খাচ্ছিল। রিয়া তখন মিমের দিকে তাকিয়ে বলল। মিম, একদম বাজে কথা বলবে না। রুদ্র, তুমি কিছু মনে করো না, এর একটু দুষ্টু। না আপু। তুমি কোন স্কুলে ছিলে? তোমার বাড়ি কোথায়? রুদ্র সামান্য ইতস্তত করে উত্তর দিল, কিন্তু সে তখন তার আসল পরিচয় দিল না। রিয়ার বান্ধবীরা তার সাধারণ ব্যাকগ্রাউন্ড নিয়ে নিজেদের মধ্যে ফিসফাস করছিল। রিয়া তখন তাদের দিকে তাকিয়ে বলে।
এই তোরা কি ফিসফিস করছিস? একদম চুপ। রিয়ার কড়া ধমক শুনে সবাই চুপ হয়ে গেল। রুদ্র অবাক হয়ে রিয়ার দিকে তাকালো। এই রাগী আপুটা কেন তার জন্য অন্যদের বকা দিচ্ছে? কয়েকদিন পর রুদ্র লাইব্রেরিতে একটা বই খুঁজে না পেয়ে হতাশ হয়ে দাঁড়িয়েছিল। হঠাৎ রিয়ার কণ্ঠস্বর তার কানে এলো। কি খুঁজছো ওখানে হাঁ করে দাঁড়িয়ে? জি আপু, আমি এই বইটা খুঁজছিলাম, কিন্তু কোথাও পাচ্ছি না। ও, এটা তো আমার কাছে আছে। তুমি কি আমার সাথে আমার বাসায় গিয়ে নিয়ে আসবে? আপনার বাসায়? মানে এখন? হ্যাঁ, এখন কোনো অসুবিধা আছে? আমার বাসায় আমার ফ্যামিলি মেম্বাররা আছে, ভয় পাওয়ার কিছু নেই। রিয়ার বান্ধবীরা আবার হাসতে শুরু করলো। দেখলি তো, বাসার নাম শুনেই কেমন ঢোক গিলছে। রিয়া তাদের দিকে তাকিয়ে চোখ রাঙালো। রিয়া রুদ্রের দিকে তাকিয়ে বলল। চলো, দেরি করো না। রুদ্র অনিচ্ছা সত্ত্বেও রিয়ার সাথে তার বাড়ির দিকে রওনা হলো। তার মনে নানা রকমের চিন্তা ঘুরপাক খাচ্ছিল। এই রাগী আপুটা আসলে কি চাই? রিয়ার বিশাল বাগান বাড়ি দেখে রুদ্র অবাক হয়ে গেল। ভেতরে বিলাসবহুল সজ্জা। রুদ্র একটু অস্বস্তি বোধ করছিল। বসো এখানে, আমি বইটা নিয়ে আসছি। রিয়া বই আনতে গেল। মিম এবং তার অন্য বান্ধবীরা রুদ্রের দিকে তাকিয়ে হাসাহাসি করতে লাগলো। রুদ্র অস্বস্তি বোধ করছিল। রিয়া বই নিয়ে ফিরে এলো। এই নাও তোমার বই, কোনো সমস্যা হলে সরাসরি আমার কাছে আসবে, কেমন? জি আপু, ধন্যবাদ। আমি এখন আসি। সে যেন হাঁপ ছেড়ে বাঁচল যখন রিয়ার বাড়ি থেকে বের হতে পারলো। এরপর থেকে ক্যাম্পাসে রুদ্র যেখানেই যেত মনে হতো রিয়ার তীক্ষ্ণ দৃষ্টি তার উপর লেগেই আছে। ক্যান্টিনে হোক বা খেলার মাঠে, রিয়ার দলবল সব সময় আশেপাশে ঘুরঘুর করত। রুদ্র চেষ্টা করত তাদের এড়িয়ে চলতে, কিন্তু প্রায়ই ধরা পড়ে যেত। একদিন রুদ্র বন্ধুদের সাথে ক্যান্টিনে বসে চা খাচ্ছিল। হঠাৎ রিয়ার আগমন ঘটল। এই যে জুনিয়র, এখানে বসে আড্ডা দিচ্ছ, ক্লাস নেই? না আপু, মানে ক্লাস শেষ, আমরা একটু চা খাচ্ছিলাম। হ্যাঁ আপু, আমরা তো শুধু তুমি কে? তুমিও কি এর সাথে আড্ডা দিচ্ছ? সিনিয়রদের সম্মান করতে শেখোনি? আকাশ ভয়ে চুপ হয়ে গেল। রিয়া তখন রুদ্রকে বলল। চলো তো আমার সাথে, আমার একটা কাজ আছে। রুদ্রের বন্ধুরা একে অপরের দিকে অসহায়ভাবে তাকিয়ে রইল। রুদ্র অনিচ্ছা সত্ত্বেও রিয়ার সাথে উঠল। রিয়া রুদ্রকে টেনে ডিপার্টমেন্টের কমন রুমে নিয়ে গেল। সেখানে কয়েকজন সিনিয়র ছাত্রছাত্রী বসেছিল। এই যে দেখো, এ হলো রুদ্র, ফার্স্ট ইয়ারের ছাত্র। এর কোনো হেল্প লাগলে তোমরা দেখবে, আর তোমরা ওকে হেল্প করবে, বুঝেছো সবাই? সবাই একযোগে মাথা নেড়ে সম্মতি জানালো। রুদ্র হতভম্ব হয়ে দাঁড়িয়েছিল। এই আপুটা তাকে কোথায় এনে ফেললো? কমন রুম থেকে বের হয়ে রিয়া রুদ্রের দিকে তাকালো। কেমন লাগলো? এখান থেকে তোমার কোনো সমস্যা হবে না, এখন থেকে তোমার কোনো সমস্যা হবে না, সবাই তোমাকে হেল্প করবে। কিন্তু আপু, আমার তো কোনো হেল্পের দরকার নেই। আর আপনি কেন এত করছেন আমার জন্য? আমি সিনিয়র, তাই জুনিয়রদের খেয়াল রাখা আমার দায়িত্ব, আর তুমি আমার ডিপার্টমেন্টের ছাত্র। রুদ্র বুঝতে পারছিল না রিয়ার মতিগতি। একদিকে সে রাগী আর কঠোর, অন্যদিকে তার খেয়ালও রাখছে। কয়েকদিন পর ভার্সিটিতে একটি কালচারাল প্রোগ্রাম ছিল। রুদ্র বন্ধুদের সাথে একপাশে দাঁড়িয়ে অনুষ্ঠান দেখছিল। হঠাৎ তার চোখ আটকে গেল মঞ্চের দিকে। রিয়া একটি গান গাইছে। তার মিষ্টি কণ্ঠ আর আত্মবিশ্বাসী পরিবেশনা মুগ্ধ হয়ে দেখছিল রুদ্র। গান শেষ হওয়ার পর পুরো অডিটোরিয়ামে হাততালিতে ফেটে পড়ল। রুদ্র অজান্তেই হাততালি দিয়ে উঠল। অনুষ্ঠান শেষে রিয়া যখন মঞ্চ থেকে নামছিল তখন তার চোখ রুদ্রের সাথে পড়ল। রিয়া হাসি মুখে তার দিকে এগিয়ে এলো। কেমন লাগলো আমার গান জুনিয়র? খুব ভালো গেয়েছেন আপু, সত্যি অসাধারণ। সত্যি? তুমি কি সত্যি আমার গান পছন্দ করেছো? হ্যাঁ আপু, আমি ভাবিনি আপনি এত ভালো গান। রিয়ার বান্ধবীরা আশেপাশে দাঁড়িয়ে মুচকি হাসছিল। দেখলি তো, আমাদের রাগী আপুর গানের প্রশংসা করছে। রিয়া তাদের দিকে তাকিয়ে চোখ রাঙালো। থ্যাংক ইউ রুদ্র,
তোমার এই কথাগুলো আমার জন্য অনেক মূল্যবান। তাদের দুজনের মধ্যে যখন কথা হচ্ছিল তখন রিয়ার আর এক বান্ধবী তানিয়া এগিয়ে এলো। কি রে রিয়া, কার সাথে এত মনোযোগ দিয়ে কথা বলছিস? ও রুদ্র না? কেমন আছিস রুদ্র? ভালো আছি আপু। রিয়া তোর গানের তো দেখে খুব প্রশংসা করছিল। এই তানিয়া, তুই থাম তো। এরপর থেকে রুদ্রের প্রতি রিয়ার আচরণে সামান্য পরিবর্তন দেখা গেল। সে আর আগের মতো সবসময় কড়া ধমক দিত না, কখনো কখনো সামান্য হেসে কথা বলতো, কৌশল বিনিময় করত। রুদ্রও ধীরে ধীরে তার ভয় কাটিয়ে রিয়ার সাথে স্বাভাবিকভাবে কথা বলা শুরু করলো, তবে মুখে সবসময় আপু ডাকটা বজায় রাখতো। একদিন রুদ্র ক্যান্টিনে বসে বন্ধুদের সাথে গল্প করছিল। তাদের টেবিলে এসে বসলো রিয়ার বন্ধু মিম। এই যে রুদ্র ভাই, কেমন আছেন? আজকাল তো আপনাদের আপুর আশেপাশে খুব দেখাই যায় আপনাকে। ভালো আছি, আপনি কেমন আছেন? আর তেমন কিছু না, আপুর সাথে ডিপার্টমেন্টের কিছু ব্যাপারে কথা হয়। শুধু ডিপার্টমেন্টের ব্যাপার নাকি অন্য কোনো ব্যাপারও আছে ভেতরে ভেতরে? তোমরা থামবে? ঠিক তখনই সেখানে এসে দাঁড়ালো রিয়া। কি ব্যাপার, তোমরা সবাই মিলে আমার জুনিয়রকে জ্বালাচ্ছ নাকি? আরে না আপু, আমরা তো শুধু একটু মজা করছিলাম। রিয়া রুদ্রের পাশে একটি চেয়ার টেনে বসলো। কি খাচ্ছ? নুডলস। শুধু নুডলস, আর কিছু খাওনি? শরীর খারাপ করবে তো। না আপু, আমার বেশি খিদে নেই। এভাবে না খেয়ে থাকলে অসুস্থ হয়ে পড়বে। চলো তো আমার সাথে, আমি তোমাকে কিছু কিনে দিচ্ছি। না না, তার দরকার নেই আপু। আরে চলো তো। কোনো কথা শুনবো না, সিনিয়রদের কথা মানতে হয়, জানো তো। রিয়া রুদ্রের হাত ধরে টেনে তুলল। রুদ্রের বন্ধুরা একে অপরের দিকে তাকিয়ে মুচকি হাসলো। রুদ্র মনে মনে ভাবলো, এই আপুটা সত্যিই অদ্ভুত, কখন রাগ করে আর কখন যত্ন নেয় বোঝাই মুশকিল। রিয়া রুদ্রকে ক্যান্টিনের অন্য পাশ নিয়ে গেল, যেখানে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়। কি খাবে বলো তো, যা ইচ্ছা অর্ডার করো, আজ আমার ট্রিট। আপু সত্যি বলছি, আমার কিছু লাগবে না। আপনি শুধু শুধু খরচ করছেন। একদিন খাওয়ালে কি আর এমন হবে? তুমি আমার জুনিয়র, আর আজ আমার মন ভালো আছে তাই ট্রিট দিচ্ছি, চুপচাপ অর্ডার করো। রুদ্র রিয়ার জোড়াজুড়িতে শেষ পর্যন্ত একটি বার্গার অর্ডার করলো। রিয়া তার পাশে বসে গম্ভীর মুখে তাকিয়ে রইল, কিন্তু তার চোখে এক ধরনের চাপা স্নেহ দেখা যাচ্ছিল। রুদ্র অবাক হয়ে ভাবছিল, এই রাগী আপুটা কি সত্যিই তার প্রতি দুর্বল? কিন্তু কেন? সে তো সব সময় তাকে এড়িয়ে চলে, পাত্তা দেয় না। আর তাদের মধ্যে বয়সেও একটা পার্থক্য রয়েছে। খাবার শেষ হওয়ার পর রিয়া রুদ্রকে লাইব্রেরির দিকে যেতে বলে। যাও গিয়ে পড়াশোনা করো, আর কোনো সমস্যা হলে আমাকে জানিও, কিন্তু আড্ডা একদম নয়। রুদ্র বাধ্য হয়ে লাইব্রেরির দিকে রওনা হলো। তার মনে রিয়ার প্রতি একটা অন্যরকম অনুভূতির জন্ম নিচ্ছিল, ভয় মেশানো এক অদ্ভুত ভালো লাগা। এরপর বেশ কিছুদিন কেটে গেল। রুদ্র এবং রিয়ার মধ্যেকার সম্পর্কটা একই রকম রয়ে গেল। রিয়া সুযোগ পেলেই রুদ্রের আশেপাশে ঘুরঘুর করত, তার খোঁজ খবর নিত, কিন্তু রুদ্র সব সময় তাকে আপু বলেই ডাকতো এবং তাদের মধ্যে একটা দূরত্ব বজায় রাখার চেষ্টা করত। রিয়ার বান্ধবীরা এখনো রুদ্রকে নিয়ে হাসাহাসি করত, তার সাধারণ পোশাক আর শান্ত স্বভাব নিয়ে ঠাট্টা করত, কিন্তু রিয়া তাদের সবসময় ধমক দিত। একদিন ভার্সিটিতে একটি সেমিনারের আয়োজন করা হয়েছিল। রুদ্র বন্ধুদের সাথে সেমিনারে গিয়েছিল। রিয়াও তার দলবল নিয়ে সেখানে উপস্থিত ছিল। সেমিনারের মাঝে হঠাৎ রুদ্রের শরীর খারাপ লাগলো এবং সে দুর্বল বোধ করতে লাগলো। কিরে রুদ্র, কি হয়েছে তোর? মুখটা তো ফ্যাকাশে দেখাচ্ছে কেন? জানি না, কেমন দুর্বল লাগছে। ঠিক তখনই রিয়া তাদের কাছে এগিয়ে এলো। রুদ্রের মুখের দিকে তাকিয়ে তার বুঝতে অসুবিধে হলো না যে ছেলেটার শরীর খারাপ লাগছে। কি হয়েছে তোমার, এভাবে বসে আছো কেন? তেমন কিছু না আপু, একটু দুর্বল লাগছে। একটু দুর্বল লাগলে চলবে, চলো তো আমার সাথে। রিয়া রুদ্রের হাত ধরে টেনে তুলল। তার বান্ধবীরা অবাক হয়ে তাদের দিকে তাকিয়ে রইল। কি রে, দেখলি তো আপু কেমন টেনে নিয়ে যাচ্ছে?
ব্যাপারটা কি রে? রিয়া রুদ্রকে সেমিনার হল থেকে বের করে এনে বাইরে একটি ঠান্ডা জায়গায় বসালো। এখানে একটু বসো, আমি তোমার জন্য পানি নিয়ে আসছি। একদম নড়বে না। রিয়া দ্রুত হেঁটে গিয়ে একটি বোতল নিয়ে এলো এবং রুদ্রকে পানি খেতে দিল। রুদ্র ধীরে ধীরে পানি খেলো। এখন কেমন লাগছে? একটু ভালো, ধন্যবাদ আপু। ধন্যবাদ দিচ্ছ? শরীর খারাপ লাগলে আগে বলবে তো। আর তুমি তো কিছুই খাওনি ঠিক মতো। রুদ্র চুপ করে রইল। রিয়ার রাগী মুখের দিকে তাকিয়েও তার মনে এক ধরনের শান্তি অনুভব হলো। এই আপুটা যতই রাগ দেখাক না কেন, তার ভেতরে একটা অন্যরকম কেয়ারিং ভাব আছে। চলো, আমি তোমাকে বাড়ি দিয়ে আসি। আজ আর ক্লাস করার দরকার নেই। কিন্তু আপু, আমার তো বন্ধুরা আছে। কোনো কিন্তু নয়, আমি বলছি চলো। সিনিয়রদের কথা অমান্য করার সাহস দেখাচ্ছ? রুদ্র আর কোনো কথা না বাড়িয়ে রিয়ার সাথে তার বাড়ির পথে রওনা হলো। রিয়ার গাড়িতে বসে রুদ্র বুঝতে পারছিল এই রাগী আপুটার মনে তার জন্য সত্যিই অন্যরকম একটা জায়গা আছে, কিন্তু সেই জায়গাটা ঠিক কি তা সে এখনো বুঝে উঠতে পারছিল না। আর রিয়ার এই রোমান্টিক অত্যাচার তার মনে ধীরে ধীরে এক নতুন অনুভূতির জন্ম দিচ্ছিল। রিয়ার গাড়িতে বসে রুদ্র বুঝতে পারছিল এই রাগী আপুটার মনে তার জন্য সত্যিই অন্যরকম একটা জায়গা আছে, কিন্তু সেই জায়গাটা ঠিক কি তা সে এখনো বুঝে উঠতে পারছিল না। আর রিয়ার এই রোমান্টিক অত্যাচার তার মনে ধীরে ধীরে এক নতুন অনুভূতির জন্ম দিচ্ছিল। গাড়ি যখন একটি অপেক্ষাকৃত সাধারণ আবাসিক এলাকার কাছাকাছি এলো, রুদ্র একটু ইতস্তত করে বলল, আপু এখানেই নামিয়ে দিন, আমার বন্ধু থাকে এই গলিতে, ওর সাথে একটু দেখা করে যাব। রিয়া ভ্রুকুচকে তাকালো। তোমার বাড়ি কি এখানেই? হ্যাঁ আপু, ওই যে সাদা রঙের বাড়িটা দেখা যাচ্ছে ওখানেই। আসলে ওটা তাদের এলাকার একটি পুরনো অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স ছিল। রিয়া সেদিকে তাকিয়ে বলল। ঠিক আছে, সাবধানে যেও। রুদ্র গাড়ি থেকে নেমে দ্রুত হেঁটে সেই অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের দিকে গেল। রিয়া গাড়ি ঘুরিয়ে চলে গেল। রুদ্র কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, যতক্ষণ না রিয়ার গাড়ি দৃষ্টিসীমার বাইরে চলে যায়। তারপর সে একটা দীর্ঘশ্বাস ফেলল। মিথ্যে বলতে তার ভালো লাগেনি, কিন্তু এই মুহূর্তে এটাই একমাত্র উপায় ছিল তার আসল পরিচয় গোপন রাখার। পরের কয়েকদিন রুদ্র ক্যাম্পাসে আরও বেশি সতর্ক হয়ে চলল। রিয়ার সাথে দেখা হলে স্বাভাবিক ব্যবহার করার চেষ্টা করত, কিন্তু তার মনে সব সময় একটা ভয় কাজ করত। যদি কোনোভাবে রিয়া তার আসল পরিচয় জেনে যায়। একদিন ক্যান্টিনে বন্ধুদের সাথে বসে রুদ্র গল্প করছিল। আকাশ হঠাৎ হেসে উঠল। কিরে রুদ্র, সেদিন রিয়া আপু তোকে কেমন টেনে নিয়ে গেল? দেখে মনে হচ্ছিল যেন কোনো গ্যাংস্টার তার সাগরেতকে ধরে নিয়ে যাচ্ছে। রুদ্র সামান্য হেসে বলল, আরে উনি তো সিনিয়র, তাই একটু শাসন করে। কিন্তু তোর জন্য ওর এত চিন্তা দেখে তো মনে হয় শুধু শাসন নয়, আরও কিছু আছে। হ্যাঁ, আপুটা তোকে দেখলে কেমন অন্যরকম চোখে তাকায়, খেয়াল করেছিস? রুদ্র তাদের কথায় কান্না দেওয়াই ভান করল। তার মনে রিয়ার প্রতি একটা দুর্বলতা তৈরি হলেও তাদের সামাজিক পার্থক্যের কথা ভেবে সে নিজেকে সংযত রাখত। কয়েকদিন পর রিয়ার জন্মদিন ছিল। তার বান্ধবীরা মিলে একটি ছোটখাটো অনুষ্ঠানের আয়োজন করেছিল। রিয়া রুদ্রকেও আমন্ত্রণ জানালো। রুদ্র, তুমি কিন্তু অবশ্যই আসবে, আমার খুব ভালো লাগবে। আপু, আমার কি আসা উচিত? মানে এটা তো আপনাদের। আমি যখন বলছি আসবে তখন আসবে, কোনো কিন্তু নয়। এটা আমার জন্মদিন আর আমি চাই তুমি সেখানে থাকো। রিয়ার আদেশ অমান্য করার সাহস রুদ্রের ছিল না, তাই সে অনুষ্ঠানে যেতে রাজি হলো। অনুষ্ঠানে গিয়ে রুদ্র দেখল রিয়ার অনেক বন্ধু বান্ধবী এসেছে। সবাই ধনী পরিবারের সন্তান। তাদের পোশাক আশাক এবং চালচলন রুদ্রের থেকে সম্পূর্ণ আলাদা। রুদ্র এক কোণে দাঁড়িয়ে সবকিছু দেখছিল, একটু অস্বস্তি বোধ করছিল। রিয়া এগিয়ে এসে তার হাত ধরে টেনে নিয়ে গেল। রুদ্র, তুমি এসেছো, আমার খুব ভালো লাগছে। চলো, সবার সাথে পরিচিত হও। রিয়া একে একে তার বন্ধুদের সাথে রুদ্রের পরিচয় করিয়ে দিল। রিয়ার বান্ধবীরা রুদ্রের সাধারণ পোশাক দেখে নিজেদের মধ্যে মুচকি হাসি করছিল। কি রে রিয়া, এটা কে? তোর নতুন বন্ধু? দেখে তো মনে হচ্ছে আমাদের ড্রাইভারের হেল্পার।
রিয়া তাদের দিকে রাগে চলচল করে তাকালো। মিম, একদম বাজে কথা বলবি না। রুদ্র আমার বন্ধু এবং আমার আমন্ত্রণে এখানে এসেছে। তোমাদের যদি ওর সাথে কথা বলতে অসুবিধা হয় তাহলে তোমরা এখান থেকে সরতে পারো। রিয়ার এই অপ্রত্যাশিত সমর্থনে রুদ্র অবাক হয়ে তার দিকে তাকালো। রিয়ার চোখে তার জন্য এক ধরনের দৃঢ়তা এবং ভালোবাসা দেখতে পেল। অনুষ্ঠানে রিয়া একটা কেক কাটলো এবং সবাই মিলে গান গাইলো। রুদ্র একপাশে দাঁড়িয়ে রিয়ার হাসি মাখা মুখ দেখছিল। তার মনে হচ্ছিল এই মেয়েটি সত্যিই অন্যরকম। বাইরের দিক থেকে যতই রাগী আর প্রভাবশালী হোক না কেন, তার ভেতরে একটা সরল এবং আন্তরিক মন লুকিয়ে আছে। অনুষ্ঠান শেষে যখন সবাই চলে যাচ্ছিল, রিয়া রুদ্রকে আলাদা করে ডাকলো। রুদ্র, তুমি কি একটু দাঁড়াবে? আমার কিছু কথা আছে। রুদ্র একটু দূরে গিয়ে রিয়ার জন্য অপেক্ষা করলো। রিয়া যখন তার কাছে এলো তখন তার চোখে এক ধরনের গভীর মনোযোগ দেখা যাচ্ছিল। রুদ্র, আজ এসে আমার জন্মদিনে যোগ দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। আমি জানি তুমি হয়তো একটু অস্বস্তি বোধ করছিলে, কিন্তু তোমার উপস্থিতি আমার জন্য অনেক মূল্যবান ছিল। ধন্যবাদ আপু, আপনার জন্মদিনটা খুব সুন্দর ছিল। রুদ্র, তুমি আমার ডিপার্টমেন্টের একজন ভালো ছাত্র। যদি তোমার কোনো একাডেমিক বা অন্য কোনো বিষয়ে সাহায্যের প্রয়োজন হয়, দ্বিধা না করে আমার কাছে এসো। সিনিয়র হিসেবে আমি সবসময় তোমাকে সাহায্য করতে প্রস্তুত। জি আপু, অবশ্যই আসবো। রিয়া কিছুক্ষণ রুদ্রের দিকে তাকিয়ে রইল, যেন আরো কিছু বলতে চায়, কিন্তু অদৃশ্য কিছু যেন তাকে বলতে বাধা দিচ্ছে। শেষ পর্যন্ত আর কিছু না বলে হালকা হেসে বিদায় জানালো। রুদ্র মাথা নেড়ে তার বাড়ির পথে রওনা হলো। রিয়ার ব্যবহার তার মনে এক মিশ্র অনুভূতির সৃষ্টি করলো। কেন রিয়া তার প্রতি এত খেয়াল রাখে? কেন তার বান্ধবীদের রুদ্রকে নিয়ে ঠাট্টা করা সে সহ্য করতে পারে না? রুদ্রের মনে হাজারো প্রশ্ন ভিড় করতে লাগলো, কিন্তু কোনো উত্তর খুঁজে পেল না। রিয়ার রোমান্টিক অত্যাচার ক্রমশ তার মনের গভীরে প্রবেশ করতে শুরু করেছিল, যদিও ভালোবাসার স্পষ্ট রূপ এখনো অধরা ছিল। বর্ষাকাল এসে গেছে। ভার্সিটির সবুজ চত্বর আরো প্রাণবন্ত হয়ে উঠেছে। বৃষ্টির ছোঁয়ায় ভেজা ঘাস আর গাছের পাতা এক নতুন সজীবতা এনেছে। একদিন রুদ্র ক্লাস শেষে একা হেঁটে যাচ্ছিল। আকাশ মেঘলা ছিল আর হালকা বৃষ্টি পড়ছিল। হঠাৎ পেছন থেকে একটি পরিচিত কণ্ঠস্বর ভেসে এলো। এই যে রুদ্র, দাঁড়াও তো। রুদ্র ঘুরে দেখলো রিয়া ছাতা ছাড়াই তার দিকে ছুটে আসছে। তার চুল ভিজে গেছে আর কপালে বৃষ্টির ফোঁটা চিকচিক করছে। আপু, আপনার ছাতা কোথায়? এই বৃষ্টিতে ভিজে যাচ্ছেন কেন? আরে বাবা, একটু বৃষ্টিতে কি আর হবে। আসলে তোমাকে দেখলাম, তাই ভাবলাম একসাথে যাওয়া যাক। আমার ছাতাটা মিমের কাছে রয়ে গেছে। রিয়া রুদ্রের পাশে এসে দাঁড়ালো। হালকা বৃষ্টি তখনও পড়ছিল। রুদ্রের কাছে ছোট একটা ছাতা ছিল, যা দুজনের জন্য যথেষ্ট ছিল না। আপু, আমার ছাতাটা তো ছোট। কোনো অসুবিধা নেই, আমরা একসাথে শেয়ার করে নেব। রিয়া রুদ্রের ছাতার নিচে এসে দাঁড়ালো। দুজনের শরীর সামান্য স্পর্শ করছিল। রুদ্র অনুভব করলো রিয়ার ভেজা চুলের মিষ্টি গন্ধ। তার হৃদস্পন্দন দ্রুত হয়ে গেল। তারা নীরবে হেঁটে যাচ্ছিল। বৃষ্টির রিমঝিম শব্দ ছাড়া আর কোনো কথা ছিল না। রুদ্র আর চোখে রিয়ার ভেজা মুখ দেখছিল। এই রাগী আপুটার মুখেও যে এত স্নিগ্ধতা থাকতে পারে তা সে আগে কখনো খেয়াল করেনি। হঠাৎ একটি দমকা হাওয়া এসে রিয়ার ভেজা চুল রুদ্রের মুখের উপর উড়িয়ে দিল। রুদ্র অপ্রস্তুত হয়ে পড়ল। রিয়া হেসে ফেলল। উফ, আমার দুষ্টু চুল, তোমার বলছি খুব অসুবিধা হচ্ছে? না মানে তেমন কিছু না আপু। রিয়া নিজের হাত দিয়ে চুলগুলো সরিয়ে নিল। তাদের চোখাচোখি হলো। এক মুহূর্তের জন্য দুজনের চোখ যেন আটকে গেল। রুদ্র রিয়ার চোখের গভীরে এক অন্যরকম আলো দেখতে পেল। বৃষ্টি একটু কমে এলে তারা ভার্সিটির ক্যান্টিনের দিকে গেল। ক্যান্টিন প্রায় ফাঁকা ছিল। তারা এক কোণের টেবিলে বসলো। রিয়া তখন কাপড় দিয়ে চুল মুছতে মুছতে বলল, যাক বাবা, বাঁচা গেল। এই বৃষ্টিটা না মাঝে মাঝে খুব জ্বালাতন করে, কিন্তু আজ ভালোই লাগলো। মানে? রিয়া তখন কি বলবে বুঝতে পারছে না। সে তো এমন কথা বলতে চায়নি ভুলে, তার মুখ থেকে বেরিয়ে গেছে। তখন রিয়া আমতা আমতা করে বলল, না তেমন কিছু না, এমনিই বললাম।
আজকে বৃষ্টিতে ভেজার কারণে আপনার ঠান্ডা লাগতে পারে আপু। আরে না, আমি বেশ শক্তপোক্ত আছি। তুমি বরং বলো কি খাবে। আজ আমার ট্রিট, বৃষ্টি ভেজা দিনের ট্রিট। তারা দুজনে গরম কফি অর্ডার করলো। কফির ধোঁয়া আর হালকা ঠান্ডার আমেজ, পুরো পরিবেশটা যেন অন্যরকম হয়ে উঠেছিল। রিয়া কফির কাপে চুমুক দিয়ে বলে, রুদ্র, তুমি কি কখনো বৃষ্টিতে ভিজে একা হেঁটেছো? আমার খুব ভালো লাগে, মনে হয় যেন সব চিন্তা দূর হয়ে যায়। না আপু, আমি সাধারণত বৃষ্টি এড়িয়ে চলি। কেন? বৃষ্টি তো প্রকৃতির একটা সুন্দর রূপ। রুদ্র চুপ করে রইল। আসলে তার বৃষ্টির সৌন্দর্য উপভোগ করার মতো মন কখনো ছিল না। সবসময় নিজের ভাবনা আর পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতো। একদিন আমার সাথে ভিজবে, দেখবে খুব ভালো লাগবে। রুদ্র রিয়ার মুখের দিকে তাকালো, তার চোখে এক আন্তরিক আমন্ত্রণ দেখতে পেল। ঠিক আছে আপু, একদিন নিশ্চয়ই ভিজবো। তাদের মধ্যে নীরবতা নেমে এলো। কফির কাপে চুমুক দিতে দিতে দুজনেই বাইরের বৃষ্টির দিকে তাকিয়ে রইল। সেই নীরবতা যেন অনেক কথা বলছিল, না বলা কিছু অনুভূতি, অব্যক্ত কিছু ইচ্ছে। কয়েকদিন পর ভার্সিটিতে একটি আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল ছিল। রুদ্রের দল ফাইনালে উঠেছিল। রিয়া তার বন্ধুদের সাথে প্রথম সারিতে বসে রুদ্রদের উৎসাহ দিচ্ছিল। রুদ্র যখন তার যুক্তিসঙ্গত বক্তব্য উপস্থাপন করছিল, তখন রিয়ার চোখে মুগ্ধতা স্পষ্ট ছিল। বিতর্ক শেষে রুদ্রের দল বিজয়ী হলো। রিয়া আনন্দে চিৎকার করে উঠল এবং ছুটে গিয়ে রুদ্রকে জড়িয়ে ধরল। রুদ্র, তোমরা জিতেছো। আমি জানতাম তোমরা পারবে। তুমি অসাধারণ বলেছো। রিয়ার এমন অপ্রত্যাশিত আলিঙ্গনে রুদ্র হকচকিয়ে গেল। তার চারপাশের সবকিছু যেন মুহূর্তের জন্য থেমে গেল। রিয়ার উষ্ণ স্পর্শ তার শরীরে এক নতুন শিহরণ জাগালো। রিয়া যখন বুঝতে পারে যে সে রুদ্রকে জড়িয়ে ধরে আছে, তখন সে তাড়াতাড়ি নিজেকে সামলে নিয়ে হেসে বলে, ও সরি, আমি একটু বেশি উত্তেজিত হয়ে গেছিলাম। কোনো অসুবিধা নেই আপু। রিয়ার বান্ধবীরা তাদের দিকে তাকিয়ে মুচকি হাসছিল। কি রে রিয়া, জুনিয়রকে জড়িয়ে ধরলি যে, ব্যাপারটা কি? রিয়া তাদের দিকে চোখ রাঙালো, কিন্তু তার মুখে হালকা লজ্জার আভা দেখা যাচ্ছিল। বিজয় উদযাপনের পর রুদ্র একা দাঁড়িয়েছিল। রিয়া এগিয়ে এলো। রুদ্র, তোমার আজকের পারফরমেন্স সত্যি অসাধারণ ছিল। আমি খুব খুশি হয়েছি। ধন্যবাদ আপু, আপনাদের সাপোর্টের জন্যই আমরা জিততে পেরেছি। রুদ্র, আজ সন্ধ্যায় আমাদের ডিপার্টমেন্টে একটা ছোট পার্টি আছে, তুমি কি আসবে? আপু, আমার কি সেখানে মানাবে? মানে সবাই তো। আমি যখন বলছি আসবে, তখন আসবে, এটা আমার নির্দেশ। আর সেখানে না মানানোর কি আছে? তুমি আমাদের ডিপার্টমেন্টের গর্ব। রিয়ার কথায় রুদ্র আর দ্বিমত করতে পারল না। সে পার্টিতে যেতে রাজি হলো। সন্ধ্যার পার্টিতে রুদ্র দেখলো সবাই খুব আনন্দ করছে। রিয়াও হাসি খুশি ছিল। এক ফাঁকে রিয়া রুদ্রকে ডেকে আলাদা করে নিয়ে গেল। রুদ্র, আজ আমার খুব ভালো লাগছে। তোমরা জিতেছো আর তুমিও ছিলে অসাধারণ। আপনার খুশি দেখে আমারও ভালো লাগছে আপু। রিয়া কিছুক্ষণ রুদ্রের দিকে তাকিয়ে রইল। চাঁদের আলোয় তার মুখটা আরো মায়াবী লাগছিল। রুদ্র অনুভব করলো তার হৃদয়ে এক নতুন সুর বাজছে। সিনিয়র আপুর রাগী শাসনের আড়ালে যে এত মিষ্টি একটা মন লুকিয়ে আছে, তা সে ধীরে ধীরে উপলব্ধি করতে পারছিল। কলেজে কাটানো এই ছোট ছোট মুহূর্তগুলো তাদের দুজনের অজান্তেই এক নতুন সম্পর্কের বীজ বপন করছে। পার্টির হালকা আলো আধারিতে রুদ্র আর রিয়া মুখোমুখি দাঁড়িয়েছিল। আশেপাশে গান বাজছিল, আর তাদের ডিপার্টমেন্টের অন্যান্য ছাত্রছাত্রীরা হাসি ঠাট্টায় মগ্ন ছিল। কিন্তু রুদ্রের সমস্ত মনোযোগ কেন্দ্রীভূত ছিল রিয়ার মুখের দিকে। চাঁদের আলোয় তার দীঘল কালো চুল চিকচিক করছিল, আর তার চোখে এক গভীর স্নিগ্ধতা খেলা করছিল। রুদ্র, একটা কথা বলবে সত্যি করে? জি আপু, বলুন। তুমি কি আমার সাথে কথা বলতে বা আমার আশেপাশে থাকতে অস্বস্তি বোধ করো? না আপু, একদম না। আসলে মানে আপনি তো আমার সিনিয়র, তাই একটু সমীহ করে চলি। শুধু সমীহ, আর কিছু না? রুদ্র চুপ করে রইল। তার মনের ভেতরে ঝড় উঠছিল। সে বুঝতে পারছিল না কি বলবে।
রিয়ার প্রতি তার একটা অন্যরকম ভালো লাগা তৈরি হয়েছে, কিন্তু সিনিয়র হওয়ার বাধাটা এখনো তার মনে গেঁথে আছে। তখন রিয়া রুদ্রের একটু কাছে এসে বলে, রুদ্র, তুমি খুব ভালো ছেলে। আমি জানি তুমি সবসময় পড়াশোনার নিজের জগৎ নিয়ে থাকো, কিন্তু মাঝে মাঝে একটু অন্য কিছু ভাবা উচিত, তাই না? কি ভাববো আপু? সেটা তুমি নিজেই খুঁজে বের করো। তবে একটা কথা মনে রেখো, সবসময় যা ভাবা হয় বাস্তবতা তার থেকে আলাদা হতে পারে। কথাটা শেষ করে রিয়া রুদ্রের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর ভিড়ের মধ্যে মিশে গেল। রুদ্র একা দাঁড়িয়ে রইল। রিয়ার কথাগুলো তার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছিল। পরের কয়েক সপ্তাহে রুদ্রের মনে এক অস্থিরতা কাজ করতে লাগলো। সে রিয়ার সাথে কথা বলার সময় আগের মতো জড়তা অনুভব করতো না, বরং তার সাথে সময় কাটাতে ভালো লাগতো। রিয়ার ডাকি শাসনের আড়ালে যে স্নেহ এবং আন্তরিকতা লুকিয়ে আছে তা সে ধীরে ধীরে অনুভব করতে পারছিল। একদিন রুদ্র লাইব্রেরির সামনে দাঁড়িয়ে নোটিশ বোর্ডে কিছু দেখছিল। হঠাৎ রিয়ার বান্ধবী মিম এসে তার পাশে দাঁড়ালো। কি রে রুদ্র ভাই, আজকাল তো আমাদের আপুর সাথে খুব মাখামাখি চলছে, ব্যাপারটা কি? তেমন কিছু না, ডিপার্টমেন্টের কিছু কাজে কথা হয়। শুধু কাজ নাকি অন্য কোনো কাজও আছে? রিয়া আপুকে তো আজকাল অন্যরকম দেখাচ্ছে, বুঝলি? সব সময় যেন কারোর জন্য একটা অপেক্ষা করে। রুদ্রের বুক ধক করে উঠল। মিমের কথাগুলো তার মনে একটি ক্ষীণ আশা জাগালো। তখন মিম আরেকটু কাছে এসে ফিসফিস করে বলল, তবে একটা কথা বলবো ভাই, আমাদের রিয়া আপু কিন্তু খুব রাগী। যদি তার মনে সত্যিই তোমার জন্য কিছু থাকে তাহলে সাহস করে এগিয়ে যাও, পরে পস্তাতে হবে। কথাটা শেষ করে মিম হেসে চলে গেল। রুদ্র কিছুক্ষণ থম মেরে দাঁড়িয়ে রইল। মিমের কথাগুলো যেন তার মনের ভেতরের সুপ্ত ইচ্ছেকে উস্কে দিল। সেদিন বিকেলে রুদ্র সাহস করে রিয়ার সাথে দেখা করার সিদ্ধান্ত নিল। সে জানতো রিয়া সাধারণত বিকেলে ডিপার্টমেন্টের ল্যাবে কাজ করে। ল্যাবের দরজার কাছে গিয়ে রুদ্র দেখল রিয়া একা একটি প্রজেক্ট নিয়ে ব্যস্ত। সে ধীরে ধীরে ভেতরে প্রবেশ করলো। আপু, রুদ্র, তুমি? কি ব্যাপার, কোনো দরকার ছিল? আসলে আপনার সাথে একটু কথা বলতে চাইছিলাম। হ্যাঁ বলো, কি বলবে? রুদ্র কিছুক্ষণ চুপ করে রইল, সাহস সঞ্চয় করার চেষ্টা করলো।